আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। পৃথিবীটা বিষে ভরা, তার মধ্যে যারা জন্মেছে পবিত্র আত্মা নিয়ে তাদের প্রায় শতভাগ পেয়েছে বিষাক্ততা। অন্যথায় যারা মন্দ লোক তাদের বেলায় ওই নীতিটা খেটেছিল, বিষে বিষক্ষয়। ইফতি পরপর দুবার ঠকেছে দুটো নারীর কাছে। প্রথমজন তার জন্মদাত্রী জননী, দ্বিতীয়জন তার 4.5 বছরের ভালোবাসা। ইফতির যখন 5.5 বছর বয়স তখন তার প্রতি তার মায়ের দায়িত্ব জ্ঞানহীনতার প্রকাশস্বরূপ বাজে কিছু ঘটে। ক্ষুব্ধ হয় তার বাবা, অতপর ভীষণ শান্ত হয়ে তার মাকে জব আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলে। অবিলম্বে তার মা নিজের ক্যারিয়ারকে বেছে নেয়। অতপর বিচ্ছেদ, আলাদা হয়ে যায় তার বাবা মা। ব্রোকেন ফ্যামিলিতেই ইফতির শৈশব কাটে। ইফতির বেড়ে ওঠা তার বাবার কাছেই। বাবা দাদি ইফতি ছোট্ট সংসার। ইঞ্জিনিয়ারিং করার সময় ইফতির সাথে তার ব্যাচমেট রাফার পরিচয় হয়। পরিচয়টা এত জলদি যে একটা প্রণয়ের সম্পর্কে রূপ নেয়, তা বিস্ময়কর ছিল বটে। 4.5 বছরের সম্পর্ক। হঠাৎ জানতে পারে তার এক বন্ধু বিয়ে করেছে। ছবিতে দেখতে পেলেও বন্ধুর বিবাহিত স্ত্রী হিসেবে তারই প্রেমিকা হাসি মুখে দাঁড়িয়ে আছে পাশে। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি ছেড়েছে। ক্যাপশনে ছিল প্রণয় থেকে পরিণয়। অবিশ্বাস্য লেগেছিল বিষয়টা ইফতির কাছে। পরদিনই রাফা তাকে টেক্সট করে, Ifti, if you want to hate me, you can, but first I needed to secure my future. সেজন্যই বিয়ে করে ফেললাম, আর হাজব্যান্ড হিসেবে তোমাকে চুজ করলাম না। যেহেতু তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে, সো একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। নিঃসন্দেহে তুমি মানুষ হিসেবে চমৎকার, কিন্তু শুধু একজন চমৎকার মানুষ দিয়ে সারাটা জীবন চালানো যায় না। দায়িত্ববোধ লাগে, পার্টনারকে বোঝা লাগে। তুমি অসম্ভব পজিটিভ একজন মানুষ। আমার সাফোকেটেড লাগতো ইফতি। এত ভালোবাসা নেওয়া যাচ্ছিল না আর। রাফিদকে দেখে তখন মনে হলো ওর সাথে আমি হ্যাপি থাকবো, তাই একটু স্বার্থপরও সুবিধাবাদীর মতো কাজ করলাম। ইচ্ছে করলে মাফ করে দিও আমায়, নয়তো যা খুশি করো, শুধু দীর্ঘশ্বাস ফেলো না আর ওই অভিশাপটা দিও না। এগেইন আই সাইড লাইক সো সেলফিশ, বাট কিচ্ছু করার নেই। একটাই লাইফ, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। সরি অ্যান্ড থ্যাঙ্কস ফর লাভিং মি। ইফতি রিপ্লাই করতে পুরো 2.5 দিন সময় নিয়েছিল। তারপর ছোট্ট করে বলেছিল, আমার ভালোবাসা যদি কারো গলার ফাঁসির দড়ির মতো লাগে, তবে তার মতো অযোগ্য আমার জন্য দ্বিতীয়টা হবে না। থ্যাঙ্কস ফর লিভিং মি। তারপর ব্লক। রাফা ও রাদিফ দুজনকেই সবখান থেকে ব্লক করে রেখেছিল ইফতি। ভালোবাসা তেমন আহামরি কিছু না, শুধু হয় কি মাঝে মাঝে একা লাগে, মাঝে মাঝে সব কিছু বিষণ্ণ লাগে, মাঝে মাঝে গোটা দুনিয়াটাকেই অসহ্য লাগে। এভাবে 2.5 মাস কাটার পর ইফতি নিজেকে সামলে নিয়েছিল। বিচ্ছেদের আজ 5 বছর পেরিয়েছে। ইফতির বয়স 24 থেকে 29 হওয়ার মধ্যবর্তী। এই 5 বছরের জার্নিতে ইফতি অসম্ভব ম্যাচিউর হয়েছে। স্বভাব পরিবর্তনে ভীষণ গম্ভীর, পর্যবেক্ষণশীল আর দায়িত্বজ্ঞান সম্পূর্ণ হয়েছে। সঙ্গে যেই জিনিসটা তার মধ্যে ভীষণ করে মিশে আছে তা হলো একটা ভুল ধারণা, নারী মাত্রই ছলনাময়ী। ইফতি গতকালই কাজীপাড়ার বাসা থেকে তাদের গুলশানের এই বাসায় চলে এসেছে। এখন রাত 11:30 বাজে। বেডে হেলান দিয়ে শুয়ে সিগারেট টানছে ইফতি। পৃথিবীর সবচেয়ে মারাত্মক আসক্তি হলো নারী আসক্তি। নারীর প্রতি টান দমে এলে সিগারেটের প্রতি টানটা অদমনীয় হয়ে আসে। অন্য হাতে ফোন স্ক্রল করতে করতে সে ব্যঙ্গাত্মক হাসল। আচমকা দরজা খোলার সামান্য শব্দে ইফতি সচকিত হলো। ডান দিকে তাকিয়ে দরজার কাছে সাদেক সাহেবকে দেখে ইফতি দ্রুত সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলল। সাদেক সাহেব তা দেখে বললেন, ফেলার প্রয়োজন নেই, তুমি স্মোক করো, এটা আমার অজানা নয়। ইফতি তাতে হেসে বলল, সে তো তুমিও করো। তাই বলে যেমন বাপের পাশে বসে লাইটার চাইতে পারি না, তেমন বাপের সামনে ধোঁয়া উড়াতে পারি না। এটুকু কার্টেসি তো রাখতেই হয়। সাদেক সাহেব হেসে ইফতির পাশে এসে বসলেন। ইফতি জিজ্ঞেস করল,
কিছু বলবে আব্বু? না, এমনি দেখে যাচ্ছিলাম ঘুমিয়েছো কিনা। তোমার মন খারাপ? না বেটা, মন খারাপ টারাপ হয় না। সত্যি বলছো আব্বু? সাদেক সাহেব প্রত্যুত্তরে অল্পক্ষণে নীরবতা দিলেন। ইফতি লম্বা করে শ্বাস টেনে বলল, গান শোনাবো? সাদেক সাহেব গুমোট হতে হতেও হলো না ইফতির এ কথাটি শুনে। প্রফুল্ল চিত্তে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। দাঁড়াও, গিটারটা নিয়ে আসি। ইফতি গিটারটা এনে আরাম করে বসল। বাবার দিকে তাকিয়ে মিহি হেসে সুর তোলা শুরু করলো। এরপর গলার আওয়াজও যোগ করলো সে সাথে। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরব না না না। পুরো গানটাই ইফতি গাইল অনেকটা সময় ধরে। এক পর্যায়ে গিয়ে সাদেক সাহেব ফট করে ইফতির বিছানায় শুয়ে পড়ে বললেন, এত জোস গাছ রে বাবু, ঘুম পেয়ে গেছে, গাইতে থাক, শান্তিতে ঘুমাই। ইফতি থেমে গেল, কপালে আঙুল ডলে বলল, নিজের রুমে যাও। কেন? জুয়ান ছেলের সাথে ঘুমাতে হয় না। তোর গার্লফ্রেন্ড রাগ করবে? ইফতি এ পর্যায়ে না হেসে পারল না। হ্যাঁ। সাদেক সাহেব জিজ্ঞেস করলেন, গার্লফ্রেন্ডটা কি সিগারেট? ইফতি এবার শব্দ করে হেসে বলল, হ্যাঁ। আমি ঘুমাচ্ছি, তোর গার্লফ্রেন্ড ব্রেকআপ করলে করুক, গুড নাইট। নতুন বাসায় মাকে নিয়ে অরণির 3.5 মাস কাটল। এই 3.5 মাসে বেশ কিছু সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে। মিস তনুজার সাথে আয়েশা ও অরণি দুজনেরই দারুণ সখ্য গড়েছে। আয়েশার নতুন পরিবেশে মানিয়ে নিয়েছে, সেই সঙ্গে রোজ রোজ এটা সেটা নতুন ধরনের খাবার রান্না করে অরণিকে খাওয়ানো যেন তার অভ্যেসে পরিণত হয়েছে। মেয়েটা আয়েশ করে খাবে, এরপর সুন্দর সুন্দর প্রশংসনীয় কিছু বাক্য বলবে, যেমন মামুনি জাদু জানো, মামুনি সেরার সেরা, অতুলনীয়, মনে হচ্ছে জনম সার্থক, আরও নানান কথা। এসব শুনে আয়েশার খুশি ধরে না। রান্নাটা সে ভালো পারে, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। অরণিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, মাকে যতটা পারে সময় দেওয়ার চেষ্টা করে। ক্যাম্পাস, টিউশন, ক্লায়েন্ট এসব সামলে উঠে মাকে যতটা সময় দেওয়া যায় দিচ্ছে। এ থেকে সে রাতের ঘুম কমিয়ে নিয়েছে একদম। 4 ঘন্টাও ঘুমাতে পারছে না গত মাস ধরে। অরণির প্রথমে প্রচুর দুশ্চিন্তা হলেও এখন তা লাগছে না। এখন সে টের পাচ্ছে মাকে নিয়ে সে অন্য কারো দয়া ছাড়াই চলতে পারবে। একটু কষ্ট করলে দুজনেই বেশ ভালোভাবেই চলতে পারবে। এসব সুন্দর সুন্দর ঘটনার মধ্যে আরও কিছু ঘটেছে, তবে সেগুলোকে সুন্দর বলা যায় কিনা জানা নেই। হয়তো সুন্দর, হয়তো অন্য কিছু, তবে কুৎসিত মোটেও নয়। ইফতি যতবার এ বাসায় আসছে সম্পূর্ণ কাকতালীয়ভাবে অরণি নিজের প্রতি ইফতিকে আকর্ষিত করার জন্য কিছু তো করছেই। এই তো গত মাসের কথা, সাদা কুর্তা পরে ছাদে দাঁড়িয়েছিল অরণি। তখন সন্ধ্যা করে আচমকা বৃষ্টি নামে। মেয়েটা ফ্ল্যাটে না ঢুকে সেখানে দাঁড়িয়েই পাখির ডানার মতো দুহাত ছড়িয়ে মুখখানা আকাশের দিকে ঘুরিয়ে রাখে। ঠোঁটের ভাঁজে ভাঁজে জল আর কোনায় অপ্রশস্ত হাসি। ইফতি সিঁড়িঘর থেকে আর ছাদে প্রবেশ করার দুঃসাহস দেখায়নি, উল্টো ঘুরে ফিরে গেছিল নিজের ফ্ল্যাটে। তারপর এমন এক অবস্থা হলো, ইফতি ছাদে যাওয়াই বন্ধ করে রেখেছে। মেয়েটা তখন নিয়মিত যাওয়া আসা শুরু করে বারান্দায়। রাতভর বারান্দায় বসে ল্যাপটপে ডুবে থাকে। একটা মানুষ না হেসে এতক্ষণ থাকতে পারে? এত বোরিং একটা লাইফ লিড করে এই মেয়েটা? ভাবতে গেলে ইফতির চোখ মুখ কুঁচকে আসে। তারপর থেকে তো ওই বাসায় যাওয়াই বন্ধ করে রেখেছে। আজ এক জরুরি কাজ পড়ে গেল বিধায় আসতেই হলো এখানে। তার সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় অরণি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল। অসহ্য অসহ্য অসহ্য, মেয়েটা পিছু ছাড়বে না। না ভেবে ইফতি ফট করে বলে বসল, স্টপ করছেন কেন? কি সমস্যা? থতমত খেয়ে গেল অরণি। তাকালো ডান বায়ে, এরপর নিজের দিকে, সবশেষে ইফতির দিকে। চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করল, আসার পথে ব্রেন কি রাস্তায় ফেলে আসছেন, নাকি মলম পার্টিরা দে দে বলে নিয়ে গেছে?